পাত্রপক্ষের সামনে চুপটি করে বসে আছে বিভা। তার পেটের ভেতর গুড়গুড় করছে কথাটা। এভাবে চুপ করে সে বসে থাকতে পারে না এক দণ্ড, কিন্তু এখানে সে 20 মিনিট হলো বসে আছে, আর এই 20 মিনিট তার কাছে মনে হচ্ছে এক যুগ সমান। তাকে বসিয়ে রেখে পাত্রপক্ষ কথা বলছে বাবা মায়ের সাথে। আসবে, দেখবে, 2-1 কথা জিজ্ঞেস করে চলে যাবে, তা না, এরা কথার বস্তা খুলে নিয়ে বসে গেছে। এদিকে বাবা মাও তাদের সাথে কথা বলছে গদগদ ভাব নিয়ে। বলবে নাই বা কেন? পাত্রপক্ষ তো আর যে সে লোক না, স্বয়ং শাহজাহান ভূঁইয়ার বড় নাতির জন্য সম্বন্ধ এসেছে তার। এই গ্রামের কেনা চেনে তাদের। এদিকে বিভা যতবার উসখুস করে উঠছে, বিভার মা রেবেকা বেগম ততবার তাকে চোখ রাঙানি দিচ্ছে। এই চোখ রাঙানির অর্থ হচ্ছে, যদি কোনো গন্ডগোল করেছিস বিভা, তবে তোর পিঠে আজ আমি আমের ডাল ভাঙবো। এদিকে বিভা কিছু বলতেও পারছে না মায়ের ভয়ে। মা তো জানে সে এমন চুপচাপ বসে থাকতে পারে না, তবুও কিছু বলছে না। সেলিনা আপা ঠিকই বলে, মা তাকে কুড়িয়েই এনেছে, নয়তো এমন অত্যাচার করতে তার বুক কাঁপে না। বাবাটাও তার দিকে একবার তাকাচ্ছে না পর্যন্ত। সবাই এমন নিষ্ঠুর হলো কি করে? বিয়ে নিয়ে বিভার বিশেষ কোনো আপত্তি নেই। সে তো কবে থেকে বরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার জন্য বসে আছে। বিয়েটা হয়ে গেলেই বরং সে খুশি। পড়াশোনা তো আর করতে হবে না, এবার সে একাদশে পড়েছে। বাবা অবশ্য বলেছিল কলেজে পাশ করলে তবেই তার বিয়ে দিবে, কিন্তু এখন ভূঁইয়া বাড়ি থেকে সম্বন্ধ আসায় সে পারে না এক্ষুনি বিয়েটা দিয়ে দিতে। এমন সময় পাত্রপক্ষ থেকে এক মহিলা বিভাকে জিজ্ঞেস করল, আমাদের চিনতে পেরেছো বিভা? গ্রামের সবচেয়ে প্রভাবশালী 2 বাড়ির মধ্যে ভূঁইয়া বাড়ি একটা। রাস্তার পাশে বিশাল 2তলা বাড়ি তাদের। গেটের কাছে বড় করে লেখা ভূঁইয়া বাড়ি। বিভা তো রোজ ওই রাস্তা দিয়েই বাড়ি আসে। বিভা ভূঁইয়া বাড়ির সকল সদস্যকে চিনে রাখবে নাই বা কেন? কলেজ শেষে বাড়ি আসার পথে ভূঁইয়া বাড়ির বাগান থেকে রোজ সে এটা ওটা পেড়ে নিয়ে আসে লুকিয়ে, যদি কেউ দেখে নেয়। এই জন্য সে সবার মুখেই মুখস্থ করে নিয়েছে। তাছাড়া ভূঁইয়া বাড়ির মেয়ে কুসুম, সে তো বিভার সাথেই পড়ে। বিভা তার সাথে একবার বন্ধুত্ব করতে গিয়েছিল, কিন্তু মেয়েটার এমন ভাব, কথাই বলল না তার সাথে। শুধু তার সাথে কথা বলে না এমন কিছু না, কুসুম ক্লাসে কারোর সাথেই তেমন কথা বলে না। মেয়েটা কেমন গম্ভীর হয়ে থাকে সব সময়ে। বিভা কি জিজ্ঞেস করেছে তোকে? রেবেকা বেগম মেয়েকে আলতো ধাক্কা দিয়ে বলে, এমনিতে তো সবসময় মুখে খই ফুটতে থাকে, তার এখন এমন চুপ করে আছে কেন কে জানে? বিভা হেসে চটপট উত্তর দেয়, হ্যাঁ হ্যাঁ চিনি তো, আপনাদেরকে কে না চেনে? আপনি তো হাসনা ফুপু, আরে মামা তো বোন যে। কোচিং থেকে বাড়ি ফিরছিল কুসুম। এমন সময় পেছন থেকে পরিচিত কণ্ঠস্বর শুনে ঘুরে দাঁড়ায়। সাম্য ভাইকে দেখে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে সে। এমনিতেই তার মাথা গরম হয়ে আছে, এখন এই পাগল তার মাথা আরও গরম করে দিবে। কুসুম কিছু না বলে পুনরায় হাঁটতে লাগলো বাড়ির উদ্দেশ্যে। সাম্য হাঁটার গতি বাড়িয়ে কুসুমের পাশাপাশি এলো। কি ব্যাপার ডিমের কুসুম, ইগনোর করছিস আমায়? একমাত্র ফুফুতো ভাইয়ের সাথে এমন ব্যবহার? এই তোর দাদা বড়দের সম্মান করতে শিখায়নি? ভেরি ব্যাড কুসুম। দেখুন শ্যামা ভাই, আমি তো দেখছি কুসুম। গা জ্বলে যায় কুসুমের। এই ছেলেটা এমন বেয়াদব কেন? অসহ্য। একদম আমায় জ্বালাতে আসবেন না বলে দিলাম শ্যামা ভাই, এমনিতেই আমার মেজাজ খারাপ আছে। সে তো তোর মেজাজ সারাক্ষণই খারাপ থাকে, দাদার মতো হয়েছিস যে তার জন্য। খবরদার শ্যামা ভাই, দাদাকে টেনে কথা বলবেন না বলে দিলাম। রেগে গিয়ে বলে কুসুম, 100 বার বলবো। কি করবি তুই, কি করবি? আমি তোর দাদাকেও ভয় পাই না, আর তোর মতো ছোট মরিচকে তো আরই না। হাল ছেড়ে দেয় কুসুম। এই ছেলের সাথে কথাই পারবে না সে। অহেতুক নিজের এনার্জি নষ্ট করার কোনো মানেই হয় না। তার কথা বলাটাই ভুল হয়েছে। মাস কয়েক পর পর কোথা থেকে যে টপকে এই ছেলে এক্কেবারের জন্য চলে গেলেই কুসুম শান্তি পায়, চুপচাপ নিজের মতো চলতে থাকে। কুসুম সাম্য ভদ্র ছেলেটির মতো কুসুমের পিছন পিছন চলতে থাকে। আপনি আমার পিছন পিছন কেন আসছেন? আমি তোর পিছন পিছন যাচ্ছি না, বরং তুই আমার আগে আগে যাচ্ছিস, বুঝলি?
আপনি সোজা প্রশ্নের সোজা উত্তর দিতে পারেন না? নাকি সরকার বাড়ির ছেলেরাই এমন হয়? তাচ্ছিল্য হেসে বলে কুসুম। রাগ হয় সাম্যের। তবুও নিজেকে সামান্য মুখে হাসি রেখেই বলে, সেটা তোর মনে হতেই পারে, আমি কিন্তু তোর ফুপুর দেওয়া শিক্ষায় বড় হয়েছি। চোখ রাঙিয়ে তাকাই কুসুম, বলে, আমার ফুপু ভুইয়া বাড়ির মেয়ে, সে কখনো এমন শিক্ষা দেবে না। আপনি বোধহয় রক্তের স্বভাব পেয়েছেন। এবারে আর নিজেকে সামলাতে পারে না সাম্য, কুসুমের হাত চেপে ধরে শক্ত করে। কিছু বলতে নিতেই কুসুম বলে ওঠে, মেয়েদের শরীরে হাত দেওয়ার স্বভাবও আছে দেখছি। বলি, গায়ে হাত তোলার স্বভাবও আছে নাকি আপনাদের? মুহূর্তেই হাত ছেড়ে সরে দাঁড়ায় সাম্য, বলে, এই সরকার বাড়ির ছেলেরা মেয়েদের সম্মান করতে জানে কুসুম, সাথে সম্পর্ক রক্ষা করতেও জানে। হ্যাঁ। ভূঁইয়া বাড়ির বসার ঘরে বসে আছে শাহজাহান ভূঁইয়া ও তার ছেলে মেয়েরা। কথা হচ্ছে বিভাকে নিয়ে। আজ শাহজাহান ভূঁইয়ার বড় নাতি সাফায়েত ভূঁইয়ার পাত্রী হিসেবে দেখতে যাওয়া হয়েছিল তাকে। দেখতে গিয়েছিল শাহজাহান ভূঁইয়ার বড় মেয়ে হাসনা সাফায়াত, সাফায়াতের কাকা জামাল ভূঁইয়া আর কাকি চামেলি বেগম। মেয়ে আমাদের পছন্দ হয়েছে আব্বা। বললেন হাসনা ফুপু। তার কথায় সাই জানালেন চামেলি বেগমও। বললেন, এতটুকু ছটপটে হলো বিভা সত্যি ভীষণ মিষ্টি মেয়ে, আমাদের সাফায়েতের সাথে ভালো মানাবে। সাফায়েত যেমন মুখ চোরা, তার জন্য এমন চঞ্চল মেয়ে ঠিক আছে। বলেই হেসে ফেললেন চামেলি বেগম। শুধু তোমাদের পছন্দ দিয়ে তো কিছু হবে না, যে বিয়েটা করবে তারও মতামতটা বেশি জরুরি। সাফায়েত, তোমার বিভাকে কেমন লেগেছে, নাকি তোমার নিজের কোনো পছন্দ আছে? বেশ গম্ভীর গলায় বললেন শাহজাহান ভূঁইয়া। এমনিতেই সে সর্বদা এমন গম্ভীরই থাকেন, কিন্তু এখন যেন তার গলা আরো বেশি গম্ভীর শোনালো। না দাদাজান, আমার নিজস্ব কোনো পছন্দ নেই, কিন্তু বিভা আমাদের কুসুমের বয়সী। সেটা কোনো বড় ব্যাপার নয় সাফায়াত, বিভা তোমার থেকে অনেক বেশি ছোটও না। আজ ভাবি থাকলে তোমার জন্য বিভার মতো মেয়েকেই পছন্দ করতেন আমি জানি। তাছাড়া বিয়েটা এখনই হচ্ছে না, সব ঠিক থাকলে এখন কেবল আকটটা করিয়ে রাখবো। বিয়েটা না হয় বিভার এইচএসসি পরীক্ষার পর হবে, ততদিনে বিভার বয়সটাও বাড়বে, বললেন হাসনা ফুফু। সাফায়েত কিছু না বলে কেবল মুচকি হাসলো। সে জানে ফুপু মিথ্যে বলছে। মা বেঁচে থাকলে তার জন্য এমন ছটপটে কম বয়সী মেয়ে পছন্দ করতো না মোটেই। মায়ের সবসময় পছন্দ ছিল নিজের মতো শান্তশিষ্ট বোঝদার মেয়ে, কিন্তু মা আজ নেই। সাফায়েতের মা শিরিন বেগম মারা গেছেন কয়েক বছর আগে। সাফায়েতের তখন 14 বছর বয়স। তখন থেকে হাসনা ফুপি তাকে আগলে আগলে রেখেছেন, মায়ের মতো খেয়াল রাখেন সবটা। হাসনা ফুপুর তার বিয়ে নিয়ে তাড়া দেওয়ার পেছনে কারণটা সাফায়েতের জানা। কারণ হলো তার মেয়ে সুরভি। সুরভি সাফায়েতকে পছন্দ করে, একথা হাসনার পাশাপাশি সাফায়েতও জানে। হাসনা ফুপু সাফায়েতকে ছেলের মতো ভালোবাসলেও নিজের মেয়ের জন্য পছন্দ করেন না, কেন জানি। যদিও সাফায়েতেরও সুরভির প্রতি বিশেষ কোনো অনুভূতি নেই। সুরভিকে সে দেখে এসেছে ছোট বোনের চোখে, ঠিক কুসুমের মতো। এমন সময় চা নিয়ে এলো ফরিদা বানু। ফরিদা বানু ভূঁইয়া বাড়িতে কাজ করে অনেক বছর, বেশ বিশ্বস্ত মানুষ সে। সবাইকে চা দিয়ে সে একপাশে দাঁড়িয়ে রইল সকলের কথা শোনার জন্য। শাহজাহান ভূঁইয়া চায়ের কাপে চুমুক দিতে দিতে সাফায়েতের বাবা জাহাঙ্গীর ভূঁইয়ার উদ্দেশ্যে বললেন, তুমি কিছু বলছো না কেন জাহাঙ্গীর? ছেলের বিয়ে নিয়ে তোমার কোনো মতামত নেই? আমার কিছু বলার নেই বাবা। বাবলুকে আমি চিনি, গরিব হলেও ভীষণ সৎ স্বভাবের মানুষ সে। তার মেয়েও নিশ্চয়ই ভালো হবে। সাফায়েতের মত থাকলে সবার যখন মতামত আছে, তবে আমার মনে হয় বিষয়টা আগানো উচিত বাবা। শুভ কাজে দেরি করে লাভ নেই। বাবলুকে তুমি খবরটা জানিয়ে দাও। হাসনা বেগম তাড়া দিয়ে বললেন, যা করার তাড়াতাড়ি করো ফুপু, আমার হাতে আর মাত্র 3 দিন সময় আছে। এই কথা বলে উঠে গেল সাফায়েত। এমন সময় কুসুম এলো বাড়িতে। তাকে দেখে শাহজাহান ভূঁইয়া জিজ্ঞেস করলেন, আজ এত জলদি কেন বুবু? আর বলো না দাদা ভাই, স্যার নাকি আজকে পড়াবেন না। এ কথা আগে বলে দিলে হতো না? শুধু শুধু এতটা পথ সকলে গিয়ে ঘুরে আসলাম। কুসুম হলো জামাল ভূঁইয়ার আর চামেলি বেগমের বড় মেয়ে। শাহজাহান ভূঁইয়ার তার সকল নাতি নাতনিদের মাঝে কুসুমকে ভালোবাসেন বেশি।
কুসুমটাও হয়েছে একদম তারই মতো, ধীর গম্ভীর আর খুব বুদ্ধিমতী। ওরা আমাগো বিভারে পছন্দ করেছে। রেবেকা বেগম রান্না করছিলেন মাটির চুলোয়। পাশেই ছোট মেয়ে বিন্দু বসে আছে। বিন্দু এবারে পড়ে ৫ম শ্রেণীতে। ছোট হলেও বোনের মতো এই মেয়েও ভীষণ পাকনা। রান্নাঘরের দরজার কাছে বসতে বসতেই উক্ত কথাটা বললেন বাবলু মিয়া। স্বামীর কথা শুনে ২ চোখ চকচক করে উঠল রেবেকা বেগমের। বলো কি বিভার বাপ, সত্যি নাকি? আমাদের বিভার ভাগ্য তো তবে খুলে গেল। বামুন তাইলে ঠিকই কইছিল, আমাগো বিভার হইতাছে রানীর কপাল। তুমি ঠিকই কইছো রেবেকা, আমার মাইয়াডার আসলেই কপাল ভালা, নয়তো কি আর ভুঁইয়া বাড়ির বউ হব। আজকে শাহজাহান কাকার লগে বাজারে দেখা হয়েছিল। কি কইলেন তিনি? আগ্রহ নিয়ে জানতে চায়। কইলেন মাইয়া তাদের পছন্দ হয়েছে, কাল পরশুর মধ্যেই আকদ করাইয়া রাখবার চায়। সাফাওয়াত বাবার নাকি হাতে ছুটি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এইটা তো আরও ভালা খবর গো বিভার বাপ। যত তাড়াতাড়ি আকদ হব তত ভালা, পরে কেউ বদনাম করলে। হ, এই কথা তুমি ঠিকই কইছো। কিন্তু কালকের মধ্যে এমন আয়োজন কেমনে করবা তুমি? হাতে তো সময়ও নাই। ওরা এখন খালি আকদরা করাইয়াই রাখবো রেবেকা। বিভা কলেজ পাস করলে তখন নাকি বড় কইরা অনুষ্ঠান করব। আমারে কইছে কোনো আয়োজন না করতে, তারপরও কিছু আয়োজন তো করাই লাগবো, তাই না? আমি কালকে গিয়ে বাজার সদাই করে আনবো। হ্যাঁ, বাজার সদাই করে আনবো। আমি সেলিনার মায়েরে কইয়া রাখবনি, কাল পরশু আইয়া আমার হাতে হাতে কাম কইরা দিবনি। সব কথা শুনে বিন্দু দৌড়ে ঘরে যায়। আপাকে সব খবর দিতে হবে তার। বিভার তখন বিছানায় বই খুলে নিয়ে বসে আছে। কিছুদিন পর তার ইয়ার চেঞ্জ পরীক্ষা, তবে মনোযোগ তার বইয়ের ভেতরে নেই। বিছানায় আতশোয়া হয়ে গুনগুন করছে, তার খাতায় কাটাকাটি করছে। দরজা খোলার আওয়াজে বিভা লাফ দিয়ে ওঠে। খাতাটা পাশে রেখে পড়ায় মনোযোগ দেওয়ার ভান করে। বিন্দু ঘরে ঢুকেই বলে, ডরাইস না আপা, আমি। তুই তাহলে এমন চুপি চুপি আসছিস কেন? আমি তো ভয়ই পাইছিলাম, ভাবছি আম্মা আসছে হয়তো। শোন আপা, তোর জন্য সুখবর লইয়া আইছি। তোর আর পরানি আম্মারে ভয় পাওয়ার লাগবো না। ভুরু কুচকে তাকায় বিভা। কি এমন খবর নিয়ে এসেছে এই মেয়ে যে আম্মারে বিভা ভয় পাবো না জিজ্ঞেস করে? হেয়ালি না করে চটপট বলে ফেল দেখি, কি খবর আনছস তুই? পরশুদিন তোর বিয়া আপা, তাও ভুইয়া বাড়ির সাফায়াত ভাইয়ার লগে। তোর আর ভুইয়া বাড়ির বাগান থেকে ফল চুরি কইরা আনন লাগবো না। এখন তো তুই সবাইরে দেখাই আনবার পাবি। আমার যে কি খুশি লাগতাছে আপা। কস কি বিন্দু, কে কইল তোরে? ওরা না আজকে আমারে দেখা গেল? এত তাড়াতাড়ি বিয়া? আমার তো আর পড়াই লাগবো না তাইলে। বইগুলা সরাতো। একবার আমি ভুইয়া বাড়ির বউ হইলে তোরেই আমি প্রত্যেকদিন বাগানের পেয়ারা খাওয়ামো। উৎফুল্ল মনে বইটা বন্ধ করে পাশে রাখে বিভা। বই পড়লে তার ঘুম আসে, পড়াশোনা করতে ভালো লাগে না। ও পরীক্ষায় কখনো ফেল আসেনি বিভার। বিয়ে নিয়ে বিভা খুশি থাকলেও মনের কোথাও একটা আতঙ্কও কাজ করে। কারণটা বোধ হয় সেলিনা আপার বিয়ে হয়েছিল অনেক বছর আগে। বাচ্চা হয় না বলে আপার শ্বশুরবাড়ির লোকেরা অনেক অত্যাচার করত। আপার বর আর শাশুড়ি তো আপার গায়ে হাতও তুলত। তারপর আপার তালাক হয়ে গেল। আপা কেমন সবসময় মনমরা হয়ে থাকে। চাচিও কত কথা শোনায়। যদিও বিভা জানে ভুঁইয়া বাড়ির লোকেরা মানুষ ভালো, তবুও মনের মধ্যে ভয় বাসা বাঁধে। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কের কথাও সে বুঝে। বিভা এতটাও ছোট নয়। মামি, ও মামি। সকাল সকাল ভুঁইয়া বাড়িতে এসে হাজির সাম্য। কুসুম সবেমাত্র বসার ঘরে এসে বসেছে। এর মধ্যেই ছেলের গলার আওয়াজ শুনে কপাল কুঁচকে যায় তার। গেটের কাছে থেকেই তার মাকে ডাকতে ডাকতে আসছে। এই ডাক শুনে এখন তার মা চামেলি বেগমও বের হয়ে আসবেন রান্নাঘর ছেড়ে। তারপর গদগদ হয়ে সোনা বাবা বলে মুখে ফেনা তুলে ফেলবেন। এ কথা কুসুমের অজানা না। মা যে এই ছেলেটার মধ্যে কি পেয়েছে, শুধু তার মা কেন, সাফায়েত ভাই, বড় চাচা এবং তার ছোট ভাই শিমুল পর্যন্ত সাম্য বলতে পাগল।
এমন সময় ফরিদা বেগম বেরিয়ে এলেন দৌড়ে। কুসুম তো তার কথা বলতে ভুলেই গিয়েছিল। আরে সাম্য বাবা যে, অনেক দিন পরে আসলে, কেমন আছো তুমি? সাম্য হাসলো মুখ ভরে। আমি ভালো আছি খালা, তুমি ভালো তো? মামিকে দেখছি না, সে কোথায়? এমন সময় আঁচলে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন চামেলি বেগম। সাম্যকে দেখে তিনি হাসলেন, মিষ্টি করে বললেন, আজকাল তুই এ বাড়িতে আসিস না সাম্য, কি ব্যাপার? পড়াশোনায় ব্যস্ত সময় কাটছে মামি। বাড়িতে আসলাম 3 মাস পর, তাছাড়া কি এ বাড়ি আসি বলো? আগে তো তোমার হিটলার শ্বশুর চোখ রাঙিয়ে তাকাতো, কিন্তু এখন তো তোমার মেয়েও তার দলে নাম লিখিয়েছে। এসেছি পর্যন্ত একবার বসতেও বললো না। হ্যাঁ, ওর কথা ছাড়তো, কুসুম কেবল দেখতে আমার মতো হয়েছে, কিন্তু ওর স্বভাব আগাগোড়া দাদার মতো। তুই কিছু মনে করিস না? সাম্য মুচকি হেসে কুসুমের পাশে গিয়ে বসে গেল। কুসুম একবার তার দিকে চোখ তুলে তাকালো, কিন্তু মুখে কিচ্ছু বলল না। সাম্য মামিকে বললেন 1 কাপ চা দিতে, অনেকদিন তার হাতের চা খায় না। চামেলি বেগম সে কথা শুনে রান্নাঘরে গেল চা বানাতে। ফরিদা বানুকে বলল ততক্ষণে সাম্যকে পায়েস দিতে। কাল রাতে হাসনা ফুপু পায়েস করেছিলেন। বিকেলে কেনাকাটা করতে যাওয়া হবে, তুমি আমাদের সাথে চলো কুসুম। সিঁড়ি বেয়ে নেমে আসতে উক্ত কথা বললেন হাসনা বেগম। সোফায় সাম্যকে দেখে তিনি তার দিকে গম্ভীর চোখে তাকিয়ে রইল। সাম্য খালামণিকে দেখে ভদ্র ছেলের মতো মাথা নিচু করে নিল। এই বুঝি তাকে ধমকে ওঠে, কিন্তু হাসনা বেগম তাকে অবাক করে দিয়ে কিছু না বলে সোফায় গিয়ে বসলেন। আমার এসব বিষয়ে তেমন কোনো জ্ঞান নেই ফুপু, আমি নিজেই কেনাকাটা করি সুরভি আপুকে নিয়ে। তুমি বরং সুরভি আপুকেই নিয়ে যাও। সুরভির শরীরটা তেমন ভালো কুসুম, ও যেতে চাইছে না। তোমাকে কিছু করতে হবে না, তুমি কেবল আমাদের সাথে থেকো। না চাইতেও রাজি হতে হলো কুসুমের। বড়দের কথা অমান্য করতে তাকে কখনো দেখা যায় না। এমন সময় চামেলি বেগম এলেন সবার জন্য চা নিয়ে। সাম্যকে চা দিতে গেলে সাম্য তাকে ফিসফিস করে জিজ্ঞেস করে, কিসের কেনাকাটা করতে যাচ্ছ তোমরা? চামেলি বেগমও তাকে ফিসফিস করে জানায়, কাল সাফায়াতের আকাদ হবে, তার জন্য কেনাকাটা করা হবে, তুই যাবি আমাদের সাথে? আমি গেলে তোমার হিটলার শ্বশুর আর তার মেয়ে আমার গর্দান কেটে নিবে মামি। আমার এখনো বিয়ে করা বাকি, অকালে গর্দান হারাতে চাই না। বাবা কিছু জানতে পারবে না, আর হাসনা আপাকে আমি মানিয়ে নেব, তুই বিকালে তৈরি থাকিস। বিষণ্ণ মনে ছাদে দাঁড়িয়ে আছে সুরভি। তখন প্রায় সন্ধে নেমে এসেছে। পাখিরা যার যার নেড়ে ফিরে যাচ্ছে কলরব করে। দৃষ্টি তার দূরশূন্যে, যতদূর চোখ যায় মৃদু মন্দ বাতাসে তার খোলা চুলগুলো উড়ছে। দু চোখে পানি টলমল করছে, অথচ সে কাঁদছে না। জীবনের হিসাব কষতে ব্যর্থ হচ্ছে বরাবর। বাবা মায়ের যখন ডিভোর্স হয় তখন সুরভি সবে 8 বছরের। তখন থেকেই তারা থাকে নানা বাড়ি। সুরভির গায়ের রং উজ্জ্বল ফর্সা, প্রতিমার মতো দেখতে তার মুখ, কিন্তু এই মুখে সবসময় সে এঁটে রাখে নকল হাসি। এই বাড়িতে তার কোনো কিছুর অভাব নেই, সকলের ভালোবাসাও কম পায়নি সে। মা তাকে সব কিছুর স্বাধীনতা দিয়েছে, কিন্তু দেয়নি তার যা সে সবসময় চেয়ে এসেছে। মা তাকে তার চাওয়া জিনিসের বদলে অন্য কিছু দিয়ে খুশি করতে চেয়েছে সব সময়। সুরভি বুঝতে পারে মা তাকে এ কেমন স্বাধীনতা দিয়েছে, যেখানে সে নিজের মর্জি মাফিক কিছু করতেই পারে না। এই ভর সন্ধ্যাবেলা ছাদে কি করছিস তুই? পেছন থেকে সাফায়েতের গলা শুনে ঘুরে দাঁড়ায় সুরভি। স্বাভাবিক গলায় বলে, কিছু না সাফায়েত ভাই, এমনিই দাঁড়িয়েছিলাম। তোর মন খারাপ সুরভি? কিছু না তো, তুমি সবার সাথে যাওনি নিজের বিয়ের জিনিস নিতে, পছন্দ করে কিনতে? আমার যেতে ইচ্ছে করছিল না, ফুপুকে বলেছি তার পছন্দের সব কিনে আনতে। তাছাড়া আমার মেয়েদের পছন্দের সম্পর্কে তেমন ধারণা নেই। তুই গেলি না কেন? আমার শরীরটা একটুখানি খারাপ, তাই যাওয়া হলো না, নয়তো তোমার বিয়ের সব কিছু আমি নিজেই পছন্দ করে কিনতাম। শরীর খারাপ নিয়ে ছাদে কেন দাঁড়িয়ে আছিস? ঘরে গিয়ে আরাম কর। সুরভি সে কথার জবাব দেয় না, বরং আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আমরা যে জিনিসটা জীবনে বেশি করে চাই সেটা নিজের করে পাই না কেন সাফায়েত ভাই? কারণ তার থেকেও ভালো কিছু আমাদের জন্য অপেক্ষায় আছে, তাই। সেই ভালো দিয়ে কি হবে সাফায়েত ভাই, যে ভালোতে আমরা মন খুলে হাসতে পারি না, বেঁচে থাকার কারণ খুঁজে পাই না,
যে ভালো হবে সেটা আমাদের জীবনের সমস্ত সুখ কেড়ে নেয়। আজ সাফাওয়াত ভাইয়ের বিয়ে মা। খেতে খেতে উক্ত কথাটা নিজের মা সোহানাকে বলছিল সাম্য। সোহানা শাহজাহান ভূঁইয়ার ছোট মেয়ে। ভূঁইয়া বাড়ির মেয়ে হলেও ভূঁইয়া বাড়িতে যাওয়ার অধিকার হারিয়েছে সে। শুধু সোহানা নয়, বরং সরকার বাড়ির সকলের জন্যই ভূঁইয়া বাড়ি যাওয়া নিষেধ। তবে সাম্য সে নিষেধ মানে না। ভার্সিটি থেকে ছুটি পেয়ে বাড়ি আসলেই সে হানা দেয় ভূঁইয়া বাড়ি। সে বাড়িতে অনেকেই তাকে পছন্দ করে না। হাসনা খালা তাকে কতবার সেখানে যেতেও মানা করে, কিন্তু সাম্য তার কথা শোনে না। সবাই তাকে পছন্দ না করলেও ছোট মামি সাফায়েত ভাই আর শিমুল তাকে বেশ পছন্দ করে। তাদের জন্যইও বাড়িতে যায় সাম্য। খাবার টেবিলে বসেছিল সাম্যের বাবা মোস্তফা সরকার আর অভিক। অভিক সাম্যের কাকাতো ভাই, দুজনের সমবয়সী, একই সাথে পড়ছে। অভিক জিজ্ঞেস করল, কার সাথে মানে কাকে বিয়ে করছে সাফওয়াত ভাই? অভিককে কিছুটা উদ্বিগ্ন দেখা গেল। সাম্য তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, বিভার সাথে। সোহানা সরকার এতক্ষণ চুপ থাকলেও এবার বললেন, কোন বিভা? চেনো না? উত্তর পাড়ার বাবুল কাকার মেয়ে, যে বার আমাদের গাছ থেকে পড়ে মেয়েটার হাত ভেঙে গিয়েছিল। মেয়েটা যে দুষ্টু, পুরো গ্রামের মানুষকে একাই নাকে দড়ি বেঁধে ঘুরাতো। এভাবে বলিস না, সেটা 2 বছর আগের কথা। তখন বিভা ছোট ছিল, কিন্তু সাফওয়াত বিভাকে পছন্দ করলো। ছেলেটা যেমন চুপচাপ থাকে। তোমার বড় বোনের পছন্দ, সাফওয়াত ভাই না কিভাবে করবে শুনি। কাল তো আমিও ওদের সাথে মিলে বিয়ের কেনাকাটা করতে গিয়েছিলাম। তোমার বোন যেভাবে আমার দিকে তাকাচ্ছিল, মনে হচ্ছিল আমাকে চিবিয়ে খেয়ে নিবে। ভাগ্যিস মামির সাথে ছিল। আপা মোটেও অমন না, তুই বরং তাকে বেশি বেশি ভয় পাস। খাবার টেবিলে পুরোটা সময় চুপ ছিলেন মোস্তফা সরকার। তিনি মনে করেন আজ তার জন্য সোহানা আর সাম্য দুজনেই ভূঁইয়া বাড়ির সকল আনন্দ থেকে বঞ্চিত। সোহানা কখনো তার সামনে ভূঁইয়া বাড়ি নিয়ে মন খারাপ করে না, কিন্তু তিনি জানেন সোহানা আড়ালে ঠিকই চোখের পানি ফেলেন বাড়ির সকলের কথা ভেবে। বাবার আদরের মেয়ে ছিল সোহানা। পরিবারের সবার ছোট বলে তাকে রাখা হতো রাজকন্যার মতো করে। ভাইয়াদের চোখের মনে ছিল সে। একসময় ভূঁইয়া বাড়ি আর সরকার বাড়ির মধ্যকার মেলবন্ধন ছিল দেখার মতো, কিন্তু এক ভুলে আজ সব শেষ। শাহজাহান ভূঁইয়া মুখ ফিরিয়ে নিলেন সরকার বাড়ি থেকে। খাওয়ার শেষে আস্তে করে উঠে গেলেন মোস্তফা সরকার। সোহানা সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তারপর সাম্যকে বললেন, কেন? সাফায়াত ভাইয়ের বিয়ে আর আমি যাব না? ভাই আমাকে যেতে বলেছে। আজ আর ও বাড়ি যাস না তুই। তুই জানিস সাম্য বাবা সরকার বাড়ির সবাইকে ভূঁইয়া বাড়ি যেতে নিষেধ করেছেন। আজ সাফওয়াতের বিয়ে, তোকে দেখে যদি ঝামেলা করে তখন সবার আনন্দ মাটি হবে। তখন সাফায়াত ভাইয়ের বিয়েতে আমারও আনন্দ করার অধিকার আছে মা। নানা ভাই এভাবে আমাদের বঞ্চিত করতে পারে না সব কিছু থেকে। আমি যাবই। আর অভিক, তুইও যাবি আমার সাথে? হ্যাঁ 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 চলো, আমাদেরও এমনিতেই কোনো কাজ নেই। অন্য সময় হলে অভিক কখনো রাজি হতো না সাম্যের কথায়, কিন্তু আচার না করল না। সাম্য তার সম্মতিতে আরও একবার ভ্রু কুঁচকে তাকায় তার দিকে। অভিক তাকে পাত্তা না দিয়ে উঠে যায়। আপা কি করছিস? কুসুমের ঘরে ঢুকতে ঢুকতে কথাটা বলল শিমুল। কুসুম তখন নিজের ঘরে এসে বসেছে। বাড়ি ভর্তি আজ মানুষজন, সকলে সাফায়াতের বিয়ে নিয়ে ব্যস্ত, কিন্তু কুসুমের তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সে কোলাহল পছন্দ করে না। দিনের বেশিরভাগ সময় সে নিজের রুমেই বসে থাকে। বিকেল হলে গিয়ে ছাদে বসে রং তুলি নিয়ে ছবি আঁকতে সে ভালোবাসে। শিমুলকে নিজের রুমে দেখে বলে, কি ব্যাপার হঠাৎ করে আমার রুমে যে? আমার ভালো লাগছে না আপা, কেউ ওকে পাত্তাই দিচ্ছে না, তাই আমার মন খারাপ। কেউ পাত্তা দিচ্ছে না? না, কেউ পাত্তা দিচ্ছে না। নিচে সবাই কাজে ব্যস্ত। ফুপু আর মা আমাকে কিছুই ধরতে দিচ্ছে না। আমার একা একা ভালো লাগছে না। সাফায়াত ভাইও বাড়িতে নেই। গাল ফুলিয়ে বিছানায় বসতে বসতে বলে শিমুল। এই জন্যই বলে যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। বাড়ির সবাই যার বিয়ে নিয়ে ব্যস্ত তারই নাকি কোনো খবর নেই।
কুসুম ভাইয়ের অভিযোগ শুনল। এই ছেলেটার কথায় কথায় মেয়েদের মতো গাল ফোনানোর স্বভাব আছে। কুসুম মুচকি হেসে বিছানায় ভাইয়ের পাশে গিয়ে বসে, মাথার চুলগুলো এলোমেলো করতে করতে বলে, আর সুরভি আপু সে কোথায়? সারাক্ষণ তো আপুর লেজ ধরেই থাকিস, আজ কি হলো? আজ সুরভি আপুরও মন ভালো নেই জানিস আপা, সুরভি আপু ঘরে বসে কাঁদছিল। কুসুম অবাক হয়। সুরভি আপু কাঁদবে কেন? শিমুলকে জিজ্ঞেস করে। কেন আপু কাঁদছিল কেন? কেন আবার? কুপার জন্য। কুপা আপুকে বকেছে, আমি দেখেছি, এই জন্য তো আপু কাঁদছিল। পুপু একদম ভালো না আপা, সবাইকে শুধু বকে। কুসুম আশ্চর্য হয়। হাসনা ফুপু একটু কড়া ধাঁচের মানুষ, তিনি শুধু শুধু কাউকে বকাঝকা করেন না, কিন্তু সুরভি আপুকে হঠাৎ কেন বকবেন তিনি? কুসুম একটু ভাবল, তারপর ভাইকে বলল, চল আমরা বাইরে গিয়ে ঘুরে আসি। প্রথমে বাগানে যাব, তারপর পুকুর পাড়ে। তুই সুরভি আপুকেও নিয়ে আয়, তারও মন ভালো হয়ে যাবে। শিমুল এক লাফে উঠে দাঁড়ালো। আপার সাথে ঘুরতে যেতে তার বড্ড ভালো লাগে, কিন্তু তার আপা সবসময় বাড়ির বাইরে যেতে চায় না। আজ আপা নিজে থেকে বলেছে সুরভি আপুকেও নিয়ে যাবে, একসাথে গেলে অনেক মজা হবে, আপুরও মন খারাপ ভালো হয়ে যাবে। শিমুল এক দৌড়ে বেরিয়ে যায় ঘর ছেড়ে। যাওয়ার আগে আপাকে বলে যায় নিচে গিয়ে দাঁড়াতে, সে সুরভি আপুকে নিয়ে আসছে। বিশাল জায়গা জুড়ে শাহজাহান ভূঁইয়ার ফলের বাগান করেছেন। এখানে অনেক রকম ফলের গাছ রয়েছে, আম, জাম, কাঁঠাল, পেয়ারা, আমড়া, বেল, কলা, অনেক রকম গাছ। বাগান দেখাশোনা করার জন্য আলাদা লোক লাগিয়েছেন তিনি। কুসুমরা বাগানে এসে দেখে সাফায়েত ভাই দাদা ভাইয়ের সাথে আগে থেকেই বাগানে বসা। শাহজাহান ভূঁইয়া কুসুমকে দেখে মুচকি হাসেন। সুরভি আর শিমুল প্রায়শই এদিক সেদিক ঘুরে বেড়ায়, কিন্তু কুসুম সব সময় আসে না। তাকে দেখে শাহজাহান ভূঁইয়া জিজ্ঞেস করে, আজ এখানে কিভাবে আসা হলো বুবু? কুসুম তাদের দিকে এগিয়ে গিয়ে বলে, শিমুল আর সুরভি আপুর মন ভালো নেই দাদা ভাই, তাই তাদের সাথে বেরিয়েছি। শাহজাহান ভূঁইয়া এবার সুরভিকে জিজ্ঞেস করে, কি হয়েছে নানা, মন খারাপ কেন? সুরভি কিছু বলার আগেই শিমুল দাদাকে বলে, ফুপু সুরভি আপুকে বকেছে দাদা ভাই। মা কিছু বলেনি নানা ভাই, কাল চলে যেতে হবে, এজন্য আমার মন খারাপ ছিল। সাফায়েত এক পলক সুরভির দিকে তাকালো। মেয়েটা সবসময় এমন ফুপুর দোষ লুকাবে, নিজের খারাপ লাগলে কাউকে কিচ্ছুটি বুঝতে দিবে না। দীর্ঘশ্বাস ফেলে বলল, তবে চলো সবাই মিলে বিলের পাড় দিয়ে ঘুরে আসি। শিমুল খুশিতে লাফিয়ে ওঠে। কুসুমও মুচকি হেসে সম্মতি দেয়। তাদের সবার খুশি দেখে শাহজাহান ভূঁইয়াও আর কিছু বলল না, তবে সাফায়েতকে বলে দিল ঘণ্টাখানেকের মধ্যে যেন ফিরে আসে আর সবার খেয়াল রাখতে। রাস্তায় বেরোতে দেখা হয় সাম্য অভিকের সাথে। সাম্য ভাই বলে শিমুল এক দৌড়ে চলে যায় তার কাছে। তাদের দেখে সাম্য বলে ওঠে, এ কি, পুরো ভূঁইয়া বাড়ির ভবিষ্যৎ একসাথে কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ, আজ না তোমার বিয়ে সাফায়েত ভাই? সাফায়েতও জবাব দেয়, বিলের পাড়ে যাচ্ছে, তোরও আয় আমাদের সাথে। সাম্য কিছু বলার আগেই অভিক বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ চলো, আমাদেরও এমনিতেই কোনো কাজ নেই। সাম্য সন্দেহের চোখে তাকায় অভিকের দিকে। এই ছেলে আজ সব কিছুতে একটু বেশি বেশি আগ্রহ দেখাচ্ছে, ব্যাপারটা কি? কেমন আছেন অভিক ভাই? অভিককে দেখে কুসুম মুচকি হেসে জিজ্ঞেস করে। অভিকও তাকে হেসে হেসেই তার জবাব দেয়, ভালো আছি, তোমরা কেমন আছো? এদিকে সাম্যের চোখ বড় বড় হয়ে যায়। এই ছোট্ট মরিচ তো তার সাথে কোনোদিন হেসে কথা বলেনি, হেসে কথা বলবে কি? কোনোদিন তো তাকে জিজ্ঞেসও করেনি কেমন আছেন সাম্য ভাই। আবার সাম্য সেধে কথা বলতে গেলেও এই মেয়ের মুখ দিয়ে নিমপাতা ঝরে পড়ে। আর অভিকের সাথে এত ভাব। সাম্য কিছু বলে না, শিমুলের হাত ধরে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে শিমুলকে জিজ্ঞেস করে, তোদের দুই ভাই বোনের নাম কে রেখেছিল শিমুল? একজন পাথরের মতো শক্ত, অথচ নাম রেখেছে কুসুম, আর তুই বেটা ছেলে মানুষ, তোর নাম রেখেছে শিমুল ফুল। শিমুল মুখ ফুলিয়ে জবাব দেয়, আমার নাম শুধু শিমুল সাম্য ভাই, শিমুল ফুল না। গোমরা মুখে বিছানার উপর বসে আছে বিভা। সকাল থেকে কতবার বাড়ির বাইরে যাওয়ার জন্য পা বাড়িয়েছে সে, কিন্তু প্রতিবার ধরা খেয়েছে কারো না কারোর কাছে। আর মা তাকে আচ্ছা মতো বকা দিয়ে আবার ঘরে পাঠিয়ে দিয়েছে। আজকে তার বিয়ে,
অথচ আজকের দিনেও মা তাকে একটু আদর করে কথা বলছে না। কেমন নিষ্ঠুর মা তার। বিন্দুটাও আশেপাশে নেই, কে জানে কোথায় উড়ে বেড়াচ্ছে। আজ তো তাদেরই দিন। এদিকে তাকে দেখো, বিয়ে তো করছে না, যেন সে জেলখানার আসামি। বিয়ে হবে সেই সন্ধ্যায়, অথচ তাকে এখন থেকেই ঘরে আটকে রেখেছে। কি চাই সবাই? সে দম বন্ধ হয়ে মরে যাক। কে জানে বিয়ের পর তার অবস্থা কি হবে। বিভার বাড়িতে পুরো দমে বিয়ের কাজ চলছে। বাবুল মিয়া নিজের সাধ্যমতো চেষ্টা করেছে আয়োজনের। এত বড় বাড়িতে মেয়ের বিয়ে হবে, এইটুকু আয়োজন না করলেই নয়। সেলিনা আর তার মা হাতে হাতে কাজ করে দিচ্ছে রেবেকা বেগমের। পাশের বাড়ির মামুনের বউ শিল নোড়ায় কাঁচা হলুদ বাটছে। বিভাকে হলুদ আর সরিষা বাটা দিয়ে গোসল করাবে। বিন্দু এদিক ওদিক ছোটাছুটি করে এটা ওটা এনে দিচ্ছে সকলের হাতের কাছে। তার ছোটাছুটি দেখে মনে হচ্ছে আপার বিয়ের সব কাজের দায়িত্ব সে নিজের ঘাড়ে নিয়ে বসে আছে। একটুখানি বসার ফুরসত পাচ্ছে না সে। বিভা বাইরে উঁকিঝুঁকি মেরে দেখে সকলেই কাজে ব্যস্ত। তারপর ঘর থেকে বের হতেই কোথা থেকে যেন সামনে এসে যায় সেলিনা আপা। বিভাকে বাইরে বের হতে দেখেই সে বলে ওঠে, এ কি বিভা, কোথায় যাচ্ছিস তুই? তোর কিন্তু আজকে বাইরে বেরোনো মানা। কাকিমা দেখলে কিন্তু এবার পিঠের ওপর পড়বে কয়টা। আজকে আমার বিয়ে সেলিনা আপা, আজও মা আমার সাথে এমন করবে? মায়ের কথা না হয় বাদ দিলাম, তুমিও এমন করছো আমার সাথে। এই তুমি আমায় ভালোবাসো? সারাটা দিন হলো ঘরের মধ্যে আটকে রেখেছো আমায়। নিজেরা তো ঠিক বাইরে বাইরে ঘুরছো, এদিকে আমি মরছি বন্দি হয়ে। আমার বিয়ে কই আমার মন মতো সবটা হবে তা না, আমাকে কিছু করতেই দিচ্ছ না। একবার বিয়ে হয়ে চলে গেলে না আর কোনোদিনও আসবো না এই বাড়িতে আমি। তখন দেখবে কেউ আর তোমার খবর নিতে যাচ্ছে না, দেখে নিও তুমি। উফ বিভা, এবার থাম বোন, মাথা খেয়ে ফেলবি আমার। এত কথা কি করে বলিস তুই? আজ তোর বিয়ে আর তুই বাহিরে বাহিরে ঘুরতে চাইছিস, লোকে কি বলবে শুনি? লোকে কেন কিছু বলবে? তুই বড় হয়েছিস বিভা, তোর বিয়ে হয়ে যাচ্ছে, এখন এমন বাহিরে বাহিরে ঘোরাটা বন্ধ করতে হবে তোর। আর ও বাড়ি গিয়ে খবরদার এত কথা বলবি না, শ্বশুর বাড়িতে লোকেরা মন্দ বলবে। আমি চুপ করে থাকতে পারি না আপা, কথা না বলে মনে হয় আমার পেট ফেটে যাবে। নিজের রুমে তৈরি হচ্ছে সাফায়াত। কিছুক্ষণের মধ্যেই তারা বিভাদের বাড়ির উদ্দেশ্যে বের হবে। সাফায়াত জানে না বিভা তার সাথে সারা জীবন কাটাতে পারবে কিনা। বিভাকে সাফায়াত চিনে। বিভা হাসি খুশি প্রাণচঞ্চল একটা মেয়ে। সারাদিন পাখির মতো উড়ে বেড়ানো তার স্বভাব। এদিকে সাফায়াত হচ্ছে তার সম্পূর্ণ বিপরীত, চুপচাপ উদাসীন। কোনো কিছুতে তাকে বিশেষ আগ্রহ প্রকাশ করতে দেখা যায় না। তাকে যা করতে বলা হচ্ছে সে তাই করছে। সে নিজের পছন্দ বলতে কিচ্ছু নেই। তৈরি হওয়ার শেষে নিজেকে একবার আয়নায় দেখে নিল সাফায়াত। তারপর ড্রেসিং টেবিলের ওপর থেকে ঘড়িটা নিয়ে পড়তে পড়তে পেছন ঘুরতেই দেখে হাসনা ফুপু দরজার কাছে দাঁড়িয়ে। ওখানে দাঁড়িয়ে আছো কেন ফুপু? ভেতরে এসো। হাসনা বেগম ভেতরে আসতে আসতে বলে, তোকেই দেখছিলাম, দেখতে দেখতে তোরা কত বড় হয়ে গেলি। আজ তুই বিয়ে করে বউ আনবি বাড়িতে। ভাবি থাকলে খুব খুশি হতো। সাফায়েত ফুপুর দিকে তাকায়, তার চোখের কোণে পানি চিকচিক করছে। এই মানুষটাকে যে তাকে নিঃস্বার্থভাবেই ভালোবাসে এ কথা তার অজানা না। ফুপু না থাকলে আজ সে এই জায়গায় পৌঁছাতে পারত না কোনো দিন। সাফায়েত মা পাগল ছেলে ছিল। মায়ের মৃত্যুর পর ছেলেটা একদমই নিশ্চুপ হয়ে গিয়েছিল। মা চলে যাওয়ার পর বাবাও তার থেকে কেমন মুখ ফিরিয়ে নিলেন। তখন হাসনা ফুপুই তাকে সামলিয়েছিল। ফুপু উপরে উপরে সবাইকে নিজের কঠিন রূপ দেখাতে চাইলেও ভেতর থেকে সে ঘুণে ধরা কাঠের মতো হয়ে গেছে। কত কষ্ট তো আর জীবনে পায়নি। সাফায়েত ফুপুর হাতে হাত রেখে বলে, মা খুশি হলেও তুমি যে খুশি না সেটা কিন্তু আমি বুঝতে পারছি। নয়তো কি আর এমন দিনে কাঁদতে? এটা খুশির কান্না, তুই বুঝবি না। চোখে জল নিয়ে হেসে ফেলে হাসনা বেগম। সাফায়াতও তার কথায় মুচকি হাসে। হঠাৎ হাসনা ফুপু মুখটা কিছুটা গম্ভীর করে বলে, সাফায়েত, আমি জানি তুই কেবল আমার কথা মানতে বিভাকে বিয়ে করতে রাজি হয়েছিস, কিন্তু আমার কথা বিশ্বাস কর, তোর জন্য বিভার মতো এমন প্রাণোজ্জ্বল মেয়েই ঠিক আছে। বিভা তোকে নতুন করে হাসতে শিখাবে, দেখিস।
ফুপুর কথায় সাফায়াতের বলতে ইচ্ছে করল, আমি কেবল তোমার কথা রাখতে বিভাকে বিয়ে করছি না ফুপু। আমার তোমার প্রতি বিশ্বাস আছে, তুমি কখনোই আমার খারাপ চাইবে না। বাড়ির সকলে তৈরি হয়ে নিচে দাঁড়িয়ে আছে, অপেক্ষা সাফায়াতের। এমন সময় সাফায়াত নিচে নেমে এলো হাসনা ফুপুর সাথে। সুরভি এক পলক তাকালো সাফায়াতের দিকে। যেই মানুষকে সে নিজের করে চেয়ে আসছে এতদিন, রাত দিন স্বপ্ন সাজিয়েছে তাকে নিয়ে, সেই মানুষটা আজ অন্য কারোর নামে হয়ে যাবে। এমন কেন হয়? কেউ অনেক সাধনার পরেও পায় না, অথচ আরেকজন না চাইতেও পেয়ে যায়। চোখ নামিয়ে নিল সুরভি। ব্যথায় তার বুক ভারী হয়ে আসছে। সে ভেবেছিল অসুস্থতার বাহানা দিয়ে যাবে না, কিন্তু মা বোধ হয় তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। সাফায়াত ভাই চলে এসেছে, আমরা এবার বিভা আপুকে নিতে যাব। শিমুলের কথায় সকলে হেসে ফেলে। চামেলি বেগম ছেলেকে বলেন, এবার থেকে বিভাকে ভাবি বলে ডাকবে, সাফায়াত ভাইয়ের বউ হবে বিভা। শাহজাহান ভূঁইয়া এবার তাড়া দিলেন সবাইকে। এমনিতেই দেরি হয়ে গেছে, আর দেরি করা যাবে না। সকলেই বাইরের দিকে রওনা হয়। গেটের বাইরে যেতেই দেখা মেলে সাম্য আর অভিকের। শাহজাহান ভূঁইয়া দাঁড়িয়ে পড়ে সাম্যকে দেখে রেগে গিয়ে বলেন, এই ছেলে এখানে কি করছে? সাম্য মাথা নিচু করে নেয়, কি বলবে ভেবে পায় না। নানাজানের সামনে এলে তার সমস্ত কথা নাই হয়ে যায়। সাফায়াত এগিয়ে গিয়ে বলে, ওদের আমি আসতে বলেছি দাদাজান। শাহজাহান ভূঁইয়া তাকে কিছু বলতে নিতেই পেছন থেকে হাসনা ফুপু বলে ওঠে, আজকের দিনে থাক না বাবা, কিছু বলবো না। হাসনা ফুপুর সাথে কুসুমও দাদাকে বলে, আজকের মতো আনন্দের দিনে ঝামেলা করো না দাদা ভাই। শাহজাহান ভূঁইয়া এক পলক সাম্যর দিকে তাকিয়ে গটগট করে গিয়ে গাড়িতে বসলেন। স্বস্তির নিঃশ্বাস নেয় সকলে। সাফায়াত সাম্যকে বলে তার সাথে গিয়ে বসতে। সাম্য একবার কুসুমের দিকে তাকালো। এই প্রথম কুসুম তার হয়ে কিছু বলল। তারপর অভিককে নিয়ে সাফায়াতের পেছন পেছন গেল গাড়িতে বসতে। হলুদ রাঙা শাড়ি পরে পাটিতে বসে আছে বিভা। দু হাতে মেহেন্দি রাঙানো সেলিনা আপা দিয়ে দিয়েছে। দুপুরে তাকে হলুদ আর সরিষা বাটা লাগিয়ে গোসল করানো হয়েছে। সরিষা বাটা দিয়ে বিভার মুখ জ্বলছিল। সবাই এমন ঘষে ঘষে তার গায়ে লাগিয়েছে। এসব এক বিয়ের চক্করে সকলেই তাকে অত্যাচার করছে, আর বিভা কিছুই বলতে পারছে না। বিভার পাশেই বসে আছে বিন্দু। লাল রঙের ফ্রকে মেয়েটাকে পুতুলের মতো সুন্দর লাগছে। আশেপাশের বাড়ি থেকে সকলে ভিড় করেছে বিভাকে দেখতে, যেন তারা আগে কখনো তাকে দেখেনি। কেউ কেউ এসে বিস্ময় প্রকাশ করছে, বিভা ভূঁইয়া বাড়ির বউ হবে এটা তারা কেউ ভাবেনি। আবার কেউ কেউ বিভাকে এসে বলছে আজ তাকে খুব সুন্দর লাগছে। বিয়ের পানি গায়ে পড়লে নাকি চেহারা আরও উজ্জ্বল হয়। বিভা ওপর ওপর লজ্জা পাওয়ার ভান করে। সেলিনা আপা বলে দিয়েছে বিয়ের দিন মেয়েদের লজ্জা পেতে হয়। আরও বলেছে বিয়ের দিন নাকি মেয়েদের মন খারাপ করে থাকে। কিন্তু বিভার না লজ্জা লাগছে আর না মন খারাপ। যাবে তো সেই কিছু দূর হাঁটলেই ভূঁইয়া বাড়িতেই। এখানে মন খারাপ করার কিচ্ছু নেই। বাইরে বাড়ির আওয়াজ শোনা যায়। ভূঁইয়া বাড়ি থেকে বিভাদের বাড়ির দূরত্ব কম। হেঁটে আসলে বড় জোর 15 মিনিট সময় লাগবে। কিন্তু বাড়ির বউকে তো আর হাঁটিয়ে নিয়ে যাওয়া যাবে না। শাহজাহান ভূঁইয়া নাত বউয়ের জন্য দুটো গাড়ি ভাড়া করে নিয়ে এসেছে। গাড়ির শব্দ শুনে বিন্দু দৌড়ে যায় বাইরে। মুহূর্তে সকলে বলাবলি শুরু করে বর এসেছে বর এসেছে। বাবুল মিয়া সহ সকলে তাদের আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ে। বরযাত্রী এসেছে 10 জন। শাহজাহান ভূঁইয়া আগেই বলে দিয়েছেন তারা কেবল পরিবারের লোকেরা, বাইরে কেউ থাকবে না। কিন্তু পরিবারের বাইরে আরও 3 জন এসেছে, সাম্য, অভিক আর চামেলি বেগমের ভাই। বাড়ি থেকে হাসনা ফুপু আর চামেলি বেগম আসেননি। বলা হয়েছিল আকত করিয়ে বিভাকে এই বাড়িতেই রাখা হবে। তারপর সিদ্ধান্ত বদলে ফেলা হয়, বিভাকে আজই তারা ভূঁইয়া বাড়ি নিয়ে যাবে। এই জন্য একান্তভাবে চামেলির বাপের বাড়ির বলা হয়েছিল। সেখান থেকে কেবল চামেলির ভাই এসেছে। সাফায়াতের নানা বাড়িতেও বলা হয়েছে, কিন্তু তারা কেউ আসেনি। বাবুল মিয়া এতে কোনো সমস্যা নেই। মেয়ের বিয়েতে আয়োজন তিনি একটু বাড়িয়েই করেছেন, যাতে কোনো কিছুর অভাব না পড়ে শেষে। বাড়ির উঠোনেই
তাঁবু টাঙিয়েছেন। এত মানুষ, তাদের ঘরে জায়গা হবে না, তাই সবাইকে সেখানেই বসতে দিল। আশেপাশের মানুষ ভিড় করল বর দেখতে। এতক্ষণ যারা বিভার আশেপাশে ছিল তারা সকলেই এখন বর দেখতে বাইরে। সুরভি আর কুসুম চলল বিভাকে সাজাতে। ঘরে গিয়ে তারা দেখে বিভা চুপচাপ পাটিতে বসে আছে। এই মেয়ে যে এমন চুপ করে বসে থাকতে পারে এই কথা কুসুমের অজানা। দুজনে এগিয়ে গেল তার দিকে। সুরভি মিষ্টি হেসে বিভার সাথে টুকটাক কথা বলে, সাজানো শুরু করে। কুসুমও তাদের সঙ্গ দেয়। বিভাকে সাজিয়ে উঠে দাঁড়ায় কুসুম আর সুরভি। সাজাতে গিয়ে কুসুম বুঝেছে এই মেয়ে আসলেই কখনো চুপ করে বসে থাকতে পারবে না। বারবার নড়ে চড়ে উঠছিল। কুসুম তাকে চুপ করে বসতে বসতে বলতে বিরক্ত হয়ে যাচ্ছিল। বিভাকে পুরোটা সাজিয়েছে সুরভি। কুসুম শুধু তার হাতে হাত সব তুলে দিচ্ছিল, কিন্তু আইলাইনার দেওয়ার সময় সুরভি আপুর হাত এমন কাঁপছিল, আজ সেটা শুধু কুসুম পরিয়ে দিয়েছে। মাঝে তাদের দুজনকে ডাকতে এসেছিল একজন। বাইরে সবাইকে খেতে দেওয়া হয়েছে, তারা যেন এসে খেয়ে নেয়, কিন্তু সুরভি বলে দিয়েছে তারা সাজানো শেষ করে পরে খেয়ে নিবে। বিভাকে সাজানো শেষ, এবার তারা খেতে যাবে। যাওয়ার আগে সুরভি বিভাকে ভালো করে দেখে নেয়। মেয়েটাকে সুন্দর লাগছে। বিভা এমনিতেই দেখতে ভীষণ সুন্দর। আজ লাল রঙের বেনারসিতে তার রূপ যেন বেড়ে গিয়েছে আরো কয়েক গুণ। সুরভির চোখের কোণ থেকে কাজল নিয়ে বিভার কানের পিঠে লাগিয়ে দেয়। তারপর বলে, বিভা অবাক হয়ে তাকিয়ে থাকে সুরভির চোখের দিকে। সুরভির মুখে হাসি থাকলেও চোখ দুটো কেমন যেন ছলছল করছে। বিভা সে চোখের ভাষা বুঝতে পারে না। খেতে বসে কুসুম আর সুরভি দুজনেই কেউ ভালো করে খেতে পারছে না। এত মানুষের কোলাহলের মাঝে খেতে পারে না কুসুম। অস্বস্তি বোধ করছে বারবার। এদিকে সুরভি এক লোকমা মুখে দিয়ে পানি খাচ্ছে বারবার। খাবার তার গলা দিয়ে নামছে না। দূর থেকে অভিক তাকিয়ে আছে তাদের দিকে। পেছন থেকে সাম্য দুবার তাকে ডেকেছে, কিন্তু তার ধ্যান সেদিকে নেই। সাম্য এবার তার দিকে এগিয়ে এসে অভিকের দৃষ্টি বরাবর তাকিয়ে দেখে সে কুসুমকে দেখছে। চোখ বড় বড় হয়ে যায় তার। এই ছেলে কুসুমের দিকে এমন হাঁ করে তাকিয়ে আছে। একবারও অভিকের দিকে তাকে আবারও কুসুমের দিকে তাকায় সাম্য। হালকা রঙের একটা 3 পিস পরেছে কুসুম। রংটা সাম্য ঠিক চিনে উঠতে পারল না, তবে কুসুমকে দেখতে মন্দ লাগছে না। শ্যামরঙা গায়ে বেশ মানিয়েছে কুসুমকে। সাম্য এবার অভিককে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করে, কি দেখছিস তুই এভাবে? কই কিছু না তো। কিছু না, এমনি এমনি তাকিয়েছিলিস তুই? আমাকে দেখে তোর পাগল মনে হয়? হ্যাঁ। সাম্যর মুখ ভঙ্গি গম্ভীর। অভিক এদিক ওদিক তাকিয়ে নজর লুকায়। হঠাৎ করে সাম্য বলে ওঠে, এই কুসুমকে পছন্দ করিস? কি? ভ্রু কুচকে বলে অভিক। বলছি কুসুমকে পছন্দ করিস? করলেও ভুলে যা ভাই, এই মেয়ে নিজের দাদার মতো হিটলার, সরকার বাড়ির নাম পর্যন্ত শুনতে পারে না। হ্যাঁ, এবার তোকে সত্যি পাগল মনে হচ্ছে। বিরক্ত চোখে তাকিয়ে সামনে পা বাড়ায় অভিক। পেছন থেকে সাম্য বলে ওঠে, পাগল মনে হচ্ছে? তার মানে পছন্দ না। তবে পছন্দ না হলে এমন হাঁ করে তাকিয়েছিলি কেন? হ্যাঁ, আরেকবার এভাবে তাকালে না তোর চোখ আমি তুলে নিব বলে দিলাম। বিয়ে পড়ানোর সময় কাজী যখন সাফায়েতকে কবুল বলতে বলে, সাফায়েত স্বাভাবিকভাবেই কবুল বলে দেয়। অপরদিকে বিবাহ কবুল বলতে সময় নেয়নি, সাথে সাথেই বলে দেয়। সেই নিয়ে সকলের কত হাসি তামাশা। সবার এই হাসি তামাশার মাঝে দম বন্ধ হয়ে আসে সুরভির। চোখ বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা জল। সুরভি চোখের জল লুকাতে একা বাইরে গিয়ে দাঁড়ায়। সবটাই লক্ষ্য করে অভিক। সুরভির পেছন পেছন সেও বেরিয়ে যায়। আপনি ঠিক আছেন সুরভি? চমকে ওঠে ঘুরে দাঁড়ায় সুরভি। পেছনে অভিককে দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ফের নিজেকে সামলে বলে, অবশেষে আসে বিভার বিদায়ের সময়। শেষ বেলায় এসে কান্নায় ভেঙে পড়ে বিভা। নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাচ্ছে বলে না, বরং সে কাঁদছে রেবেকা বেগমের কান্না দেখে। বিভা তো চেয়েছিল হেসে খেলেই সে ভুঁইয়া বাড়ি যাবে, কিন্তু মাটা এমন কান্না শুরু করেছে যে তার কান্নাও পেয়ে গেছে। মা তো তাকে সবসময় শুধু বকেই, আজ এমন কাঁদছে কেন তবে? মায়ের কান্না বিভা সহ্য করতে পারে না। এদিকে বিভার কান্না দেখে ছোট্ট বিন্দুও কাঁদছে। আর তাদের তিনজনকে সামলাতে হিমশিম খেতে হচ্ছে সবাইকে। সাফায়েত কোনো রকম বিভাকে ধরে গাড়িতে তোলে। বিন্দুর কান্না দেখে তাকেও বোনের সঙ্গে নেওয়া হয়,
কিন্তু সবচেয়ে আশ্চর্য সাফায়েত তখন হয় যখন গাড়ি চলতে শুরু করতেই দুই বোন কান্না ছেড়ে একজন আরেকজনের সাথে হেসে হেসে কথা বলায় ব্যস্ত হয়। মনে মনে ভাবে, এই তো এতক্ষণ হেঁচকি তুলে কাঁদছিল, এত তাড়াতাড়ি কান্না শেষ। ভূঁইয়া বাড়ির বসার ঘরে সোফায় বসে আছে বিভা, তার পাশেই বিন্দু বসে আছে চুপ করে। অনেকেই তাদের ভিড় করে আছে, কিছু মুখ বিভার চেনা আর কিছু অচেনা। আশেপাশের বাড়ি থেকে অনেকেই এসেছে নতুন বউ দেখতে। বিভা চুপচাপ সকলের কার্যক্রম দেখছে। এমনিতেই সারাক্ষণ ছটপট করলেও এবারে এসে তার মুখ চুপসে গেছে। কিছুক্ষণ আগেই তারা ভূঁইয়া বাড়িতে এসে পৌঁছেছে। হাসনা ফুপু আর চামেলি বেগম তাকে যত্ন করে ঘরে তুলেছেন। বাড়িতে আসার পর সাফায়েতকে সেই যে উপরে যেতে দেখলো একবার, তারপর আর বিভার চোখ পড়েনি। তোমরা সকলে কাল সকালে এসো নতুন বউ দেখতে। এখন বিভাকে একলা ছাড়ো, সারাদিন কম ধকল যায়নি, মেয়েটা নিশ্চয়ই ক্লান্ত। তারপর আর বিভার চোখে পড়েনি। হাসনা ফুপু এগিয়ে আস্তে আস্তে বললেন সকলের উদ্দেশ্যে। হাসনা বেগমের কথায় একে একে সকলেই চলে যেতে নিল। চামেলি বেগম বিভা আর বিন্দুর জন্য খাবার নিয়ে আসে। বিভার খিদে পেয়েছিল বেশ, সেই দুপুরে গোসলের পর তাকে খেতে দিয়েছিল। তারপর আর তাকে কেউ খেতেই বলল না। মায়ের বোধহয় মনেই ছিল না। আসার সময় কেমন কাঁদছিল। হাসনা বেগম বললেন, আমি ওদের দুজনকে খাইয়ে দিচ্ছি। চামেলি বেগম অবাক হলেও খাবারের প্লেট হাসনা বেগমের দিকে এগিয়ে দেন। হাসনা বেগমকে তিনি কখনো বাচ্চাদের খাইয়ে দিতে দেখেননি। বিভা নিজেও কোনো অভিযোগ ছাড়া হাসনা ফুপুর হাতে খেতে থাকে। খাইয়ে দিতে দিতে হাসনা বেগম বিভাকে নরম গলায় বলে, তুই এমন চুপসে আছিস কেন বিভা? ভয় পাচ্ছিস? দেখ, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আজ থেকে তুই ভূঁইয়া বাড়ির বউ। এই বাড়িটা তোর নিজের, পরিবারের মানুষগুলো তোর আপন, তাই কোনো কিছুতে অস্বস্তি বোধ করিস না। ও বাড়িতে যেভাবে ছিলিস এখানেও তেমনি থাকবি, কেউ তোকে কিছু বলবে না। এ বাড়ির সব ছেলে মেয়েরাই সারাক্ষণ চুপচাপ থাকে। কুসুমকে তো চিনিস, যে মেয়ে নিজেকে রুমের মধ্যে বন্দি রাখে, প্রায় সময় কারোর সাথে তেমন মিশতে পছন্দ করে না। তুই কুসুমের সাথে বন্ধুত্ব করে নিস। শিমুল বাচ্চাটা বাড়ির সবার আদরের, তোর সাথে শিমুলের বেশ জমবে। আর সুরভি আপুকে তো চিনিসই, ধীরে ধীরে ওর ব্যাপারেও সব জেনে যাবি। আর রইল সাফাতের কথা, ভাবি মারা যাওয়ার পর থেকে ছেলেটা অন্যরকম হয়ে গেছে। মনের কথা সব সময় মনেই রাখে, ভেতরে ভেতরে কষ্ট পেলেও কোনো প্রকাশ করে না। তোকে সাফাতের মনের কথা বুঝতে হবে বিভা। ওকে নতুন করে আবার হাসতে শিখাতে হবে। আমি সাফাতের দায়িত্ব তোর উপর দিচ্ছি। তুই পারবি না ওকে যত্ন করে আগলে রাখতে? বিভার ফুপুর সব কথা মনোযোগ দিয়ে শুনল, কিন্তু এটা বুঝতে পারল না সাফায়েতের মতো এত বড় মানুষকে সে আগলে কি করে রাখবে। ফুপু তাকে সাফায়েতের দায়িত্ব দিচ্ছে। বিভা তো নিজেকেই সামলাতেই হিমশিম খায়। এমন সময় সুরভি নেমে এলো ওপর থেকে। হাসনা বেগমকে বিভাকে খাইয়ে দিতে দেখে থমকে গেল কিছু সময়ের জন্য। মা তাকে শেষ কবে নিজের হাতে খাইয়ে দিয়েছে মনে পড়ে না সুরভির। সে ব্যতীত সবার জন্য চিন্তা করার সময় হাসনা বেগমের আছে। কেবল নিজের মেয়ের দিকে তার কখনো খেয়াল থাকে না। মেয়ের বেলায় হাসনা বেগম হয়ে যায় কঠোর ব্যক্তিত্বের মানুষ। দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায় সুরভি। বিভাকে সাফাতের রুমে নিয়ে যাও সুরভি, আর বিন্দু আজ তোমার সাথেই থাকুক। বিন্দু বরং আমার সাথে থাক ফুপু। পেছন থেকে কুসুম বলে ওঠে, কিন্তু তুমি তো একা থাকতে পছন্দ করো কুসুম। আমার কোনো সমস্যা হবে না ফুপু। সুরভি আপু কারোর সাথে ঘুমোতে পারে না, তুমি জানো তো। এমনিতেই আপু বলছিল সে সকালে চলে যাবে। এদিকে তার শরীরটাও ভালো না, সুরভি আপুর ঘুম প্রয়োজন। সকালে চলে যাবে মানে? সকালে কেন যাবে সুরভি? তুমি তো বলেছিলে সাফাত আর তুমি একসাথে বেরোবে। হাসনা বেগম মেয়ের থেকে জানতে চায়, সাফায়েত ভাই যেতে যেতে রাত হবে মা। কাল আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে, বাড়িতে এসে পড়াও হয়নি ঠিক মতো, তাই সকালেই বাসায় চলে যাব। কিন্তু তুমি একা যাবে? একা চলতে শিখতে তুমি তো বলেছো মা, এইটুকু রাস্তায় কেউ সঙ্গে না হলেও চলবে আমার, আমি একা চলতে পারি।
হাসনা বেগম অসহায় চোখে চাইলেন মেয়ের দিকে। তাকে নিয়ে মেয়েটার অনেক অভিযোগ, অভিমান জমতে জমতে মা মেয়ের মধ্যে প্রাচীর তৈরি হয়ে গেছে। হাসনা বেগম ভেবে পায় না তাদের মধ্যে এই দূরত্ব তিনি কিভাবে ঘোচাবেন, কিন্তু তারও কিছু করার নেই। সুরভিকে শিখতে হবে জীবন এত সহজ নয়, যা চাই তা সবসময় আমাদের হয় না। কিছু অপূর্ণতা নিয়ে আমাদের সারা জীবন কাটাতে হয়, তাকে শক্ত হতে হবে হাসনা বেগমের মতো। সুরভি এক পলক তাকালো মায়ের সেই চোখে, তারপর চোখ নামিয়ে বিভাকে নিয়ে চলল সাফায়েতের রুমের দিকে। পেছন পেছন কুসুম আর বিন্দুও গেল। হাসনা বেগম তাকিয়ে রইলেন মেয়ের যাওয়ার পানে। চামেলি বেগম হাসনা বেগমের পাশে এসে দাঁড়ালেন, বললেন, সুরভি বোধহয় তোমার উপর অভিমান করে আছে আপা। এই অভিমান বাড়তে দিও না, নয়তো দেখবে কখন দুজনের মধ্যে দূরত্ব এসেছে। হাসনা বেগম বুঝলেন মেয়ের সাথে তিনি একটু বেশি কঠোর হয়ে গেছেন, কিন্তু চামেলি বেগমকে এটা বলতে পারলেন না তাদের দুজনের মধ্যে দূরত্ব অনেক আগেই তৈরি হয়ে গেছে। দোতলায় সবচেয়ে দক্ষিণ পাশে রুমটা সাফায়েতের। সুরভি আর কুসুম বিভাকে রুমে রেখে গেছে এই কিছুক্ষণ। যাওয়ার আগে সুরভি বারবার পেছন ফিরে রুমটা দেখছিল। রুমটা জাঁকজমকভাবে সাজানো না হলেও বিছানায় নতুন চাদর বেছানো হয়েছে, দেওয়ালে লাগানো হয়েছে নতুন পর্দা, ফুলদানিতে তাজা ফুল রাখা হয়েছে। সুরভি বুঝল বিছানার ওপর ছড়ানো ফুলের পাপড়ি আর ফুলদানিতে রাখা ফুলগুলো তারই শখের গাছগুলো থেকে আনা হয়েছে। সুরভি দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে যায়। এই রুমটা তো তার হলেও পারত। বিভা সারা রুমে পায়চারি করছে। সাফায়েতকে তখন উপরে আসতে দেখলেও রুমে সে নেই। কে জানে কোথায় আছে। বিভা খুঁটিয়ে খুঁটিয়ে রুমটা দেখে। রুমে তেমন আহামরি কোনো জিনিস নেই। একটা খাট, পড়ার টেবিল, আলমারি, ড্রেসিং টেবিল, আলনা আর একটা বুক শেলফের আছে। তাতে কিছু মোটা মোটা বইও দেখা যাচ্ছে। বিভার বইয়ের প্রতি কোনো আগ্রহ নেই, তাই সে গেল বারান্দায়। সাফায়েতের রুমের সাথে ছোট্ট একটা বারান্দা আছে। বিভা বারান্দায় গিয়ে দেখে সেখানে শুধুমাত্র বসার জন্য দুটো বেতের মোড়া রাখা। তারপরও বিভার সেটা পছন্দ হলো। বারান্দা থেকে সামনে তাকালে সেখানে রাস্তা দেখা যায়। বিভা আগে মনে মনে ভাবত একদিন চাকরি করে এমন বারান্দাওয়ালা একটা দোতলা বাড়ি বানাবে। সেটা অবশ্য এমন বড় বাড়ি হবে না, বিভার থাকবে ছোট্ট একটা বাড়ি। যদিও তার লেখাপড়ার প্রতি কোনো আকর্ষণ নেই, তাই এমন স্বপ্ন দেখা বৃথা। বিভা বারান্দা থেকে পুনরায় রুমে ফিরে আসে। কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে গয়নাগুলো খুলে রাখে। এতক্ষণ সে বিয়ের সাজেই ছিল। ওরা বলেছিল সাফায়েত তাকে বউয়ের সাজে না দেখা অবধি যেন এগুলো না খোলে, কিন্তু বিভা আর অপেক্ষা করতেই পারবে না। গয়নাগুলো খুলে রেখে নিজের শাড়ির দিকে তাকায়। কাপড় চেঞ্জ করবে কিনা ভাবছিল। বিভা নিজে থেকে শাড়ি পরতে পারে না, তাই এটা খুলে বিপদে পড়তে চায় না। যদিও আসার সময় সে বাড়ি থেকে 3 পিস নিয়ে এসেছে, তবুও চেঞ্জ না করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। বিভার কেমন যেন একটু একটু ভয় ভয় লাগছে। সাফায়েত আসার আগে ঘুমিয়ে গেলেই রক্ষা। সাফায়েত রুমে আসে আরও কিছুক্ষণ পর। এতক্ষণ সে ছাদে বসেছিল। রুমে এসে বিভাকে শুয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে তাকায় সাফায়েত। ভাবে বিভা হয়তো ঘুমিয়ে গেছে। এদিকে বিভা জোর করেই চোখ বন্ধ করে আছে। অনেক চেষ্টা করেছে ঘুমানোর, কিন্তু আজ তার ঘুম পালিয়েছে। এমনিতেই সে আগেই ঘুমিয়ে যায়, কিন্তু আজ কি হয়েছে সেই নিজেই জানে না। কে জানে, হয়তো নতুন জায়গা বলে আসছে না। দরজা খোলার আওয়াজ কানে আসার পর থেকেই তার বুকের ভেতর কেমন ঢিপ ঢিপ করছে। কতক্ষণ এমন চুপ করে শুয়ে থাকতে পারবে কে জানে। টুকটাক আওয়াজ কানে আসছে। সাফায়েত হয়তো কিছু করছে। কিছুক্ষণ পর কানে এলো সাফায়েতের রাস ভারী কণ্ঠ। ঘুমালে মানুষের চোখ এমন পিটপিট করে না বিভা, উঠে পড়ো, আমি জানি তুমি ঘুমাওনি। কেঁপে ওঠে বিভার সমস্ত কায়া। লোকটা এত সহজে বুঝে গেল বিভা ঘুমায়নি। আশ্চর্য, বিভা ঠিক করে একটু ঘুমানোর অভিনয়টাও করতে পারল না। এই জন্যই মা সবসময় বলে বিভা হচ্ছে অকর্মা, একটা কাজ ঠিক করে তাকে দিয়ে হয় না। আস্তে আস্তে উঠে বসে বিভা। সাফায়েতের দিকে তাকিয়ে বোকা হেসে বলে, একটু চোখ লেগে গিয়েছিল আর কি। সেটা আমি বুঝতেই পারছি, কেমন চোখ লেগে গেছিল।
বিভা বুঝে উঠতে পারে না কথাটা কি তাকে ঠেস দিয়ে বলল সাফায়েত, নাকি সত্যি সত্যি বুঝেছে চোখ লেগে গিয়েছিল। বিভার ভাবনার মাঝেই সাফায়েত বলে ওঠে, শাড়ি পাল্টাওনি কেন? এভাবেই ঘুমাতে? বিভার ভাবনার মাঝেই সাফায়েত বলে ওঠে। বিছানায় গা এলিয়ে দেওয়ার পর বিভা বুঝতে পেরেছে এই শাড়ি পরে তার রাতে ঘুম হবে না, কিন্তু সে তো শাড়ি পরতেও জানে না। সাফায়েতের কথাই মিনমিন করে জবাব দেয়, আমি শাড়ি পরতে পারি না, তাই আর পাল্টাইনি। কাউকে বলনি কেন তবে? আর শাড়ি ছাড়া অন্য কোনো কাপড় নেই? বাড়ি থেকে আসার সময় জামা নিয়ে এসেছি সাথে, ওটা পরি। সাফায়েতের দিকে তাকিয়ে কথাখানা বলল বিভা, যেন জামা পরবে কিনা সেটা নিয়ে সাফায়েতের থেকে অনুমতি চাইছে। সাফায়েত কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল বিভার মুখের দিকে। বিভা সেই চাউনি দেখে চোখ নামিয়ে নিল নিজের। সাফায়েত বুঝতে পারে বিয়ের পর মানুষের মাঝে আপনা আপনি পরিবর্তন এসে যায়। এই বিভার মতো চঞ্চল মেয়েটাও আজ কেমন নিশ্চুপ হয়ে আছে। সাফায়েতও তো বিভাকে সহজ করতে স্বাভাবিকভাবেই কথা বলেছে। পরে এসো, শাড়ি পরে ঘুমাতে পারবে না, তুমি বরং জামাটাই পরে এসো, সাথে অজু করেও এসো, নামাজ পড়তে হবে। সাফায়েতের কথায় বিনা বাক্যে বিছানা ছেড়ে উঠে পড়ে বিভা। লাগেজ থেকে জামা বের করে চলে যায় ওয়াশরুমে। এ বাড়িতে 3টে রুমের সাথে লাগোয়া বাথরুম আছে। শাহজাহান ভূঁইয়ার বড় নাতি হওয়ার সুবাদে তার মধ্যে একটি রুম সাফায়েতের নামে। বিভা ওয়াশরুমে যেতেই সাফায়েত আলমারি থেকে টি শার্ট আর ট্রাউজার বের করে নিজেও চেঞ্জ করে নেয়। বিভা ওয়াশরুমে যেতেই সাফায়েত আলমারি থেকে টি শার্ট আর ট্রাউজার বের করে নিজেও চেঞ্জ করে নেয়। বিভা ওয়াশরুম থেকে বেরোতেই সাফায়েত যায় অজু করতে। যাওয়ার আগে বিভাকে বলে যায় জায়নামাজ বেছাতে। জায়নামাজটা বিভা পেয়ে যায় আলনার ওপর। কিছুক্ষণ পর সাফায়েত বেরিয়ে আসতেই দুজন নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ শেষ করে সাফায়েত বিছানায় ছড়ানো ফুলের পাপড়িগুলো সরালো আগে। বিভার একবার বলতে ইচ্ছে করলো, ওগুলো সরাবেন না, ফুলগুলো থেকেই কেমন মিষ্টি মিষ্টি গন্ধ আসছে, আমি ফুলের পাপড়ির উপরেই ঘুমাবো। কিন্তু সে কিছু বলল না, চুপচাপ দেখলো সাফায়েতের কার্যকলাপ। সাফায়েত পাপড়িগুলো নিয়ে রাখলো ঝুড়িতে, তারপর বিভাকে বলল শুয়ে পড়তে। সাফায়েতের কথায় বিভা বিছানার এক পাশে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। সাফায়েতও লাইট অফ করে বিছানার আরেক পাশে শুয়ে পড়ে। তারপর বিভাকে বলে, এভাবে গুটিসুটি হয়ে বিছানার কোনায় গিয়ে শুয়েছ কেন? বিছানায় যথেষ্ট জায়গা আছে, ভালো করে শুয়ে তারপর ঘুমাও। আমি তোমার ওদিকে যাব না, তুমি নিশ্চিন্তে শুতে পারো। বিভা কিছুটা সরে আসে সাফায়েতের দিকে। এরপর সব নীরবতা, কেউ কোনো কথা বলে না, কেবল দুজনের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। বাইরে থেকে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে সাফায়েত বিভাকে ডাকে। বিভা? বিভা কিছুটা চমকে ওঠে, হৃৎপিণ্ডটা কেমন জোরে জোরে লাফাচ্ছে। আস্তে করে জবাব দেয়, ঘুমাচ্ছ না কেন? ঘুম আসছে না। সাফায়েত নিঃশব্দে হাসে। অন্ধকারে সেই হাসি দেখতে পায় না বিভা। আজ তারও ঘুম আসছে না। অজানা এক অনুভূতি মনে শিহরণ জাগাচ্ছে। বিভারও কি এমনও হচ্ছে? তুমি আমার সম্পর্কে কি কি জানো? আপনার সম্পর্কে তো সব জানি আমি। সব জানো? সব কি কি জানো? আপনি সাফায়েত ভূঁইয়া, শাহজাহান দাদুর বড় নাতি, অনেক বড় একটা অফিসে চাকরি করেন। আর কি জানো? আপনি অনেক ভালো মানুষ। আর 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 কি জানবো? এসবই জানি। আমাকে বিয়ে করতে রাজি কেন হলে? আমি ভূঁইয়া বাড়ির ছেলে বলে? আপনি দেখতে সুন্দর বলে। বলেই লজ্জা মাথা ঢেকে নিল বিভা। সাফায়েত ফিক করে হেসে দেয়। সে দেখতে সুন্দর বলে বিয়ে করেছে। এই মেয়েটা এমন আজব। সাফায়েতের হাসির শব্দে আরও একটু লজ্জা পায় বিভা। শুধু দেখতে সুন্দর বলে আমাকে বিয়ে করে নিলে? সিরিয়াসলি? এমনিতেও বাবা আমাকে কলেজ পাশ করলেই বিয়ে দিয়ে দিত। আচ্ছা, তুমি আমার বয়স জানো? আমি তোমার থেকে কত বছরের বড় বলো তো? সেটা আমি জানি না। থাকতে হবে, আর জানতে হবে না। আপনি আমায় কেন বিয়ে করলেন? সাফায়েত সেই কথার জবাব দিল না, প্রশ্ন এড়িয়ে বলল, এবার ঘুমাও তুমি, রাত অনেক হয়েছে, সকালে উঠতে হবে আবার। ভোরের আলো ফুটেছে কিছুক্ষণ আগেই। বাইরে থেকে আওয়াজ আসছে। সাফায়েত ভেবে পায় না সকাল সকাল বাড়িতে এত শোরগোল কেন। একবার বাইরে গিয়ে দেখতে হবে, কিন্তু সাফায়েতের উঠতে ইচ্ছে করছে না।
উঠতে ইচ্ছে না করার থেকেও বড় কথা হলো সে উঠতে পারছে না। বিভা তার উপর হাত পা উঠিয়ে এক্কেবারে জোকের মতো ধরে ঘুমাচ্ছে। সাফায়াত 2 বার চেয়েও তাকে সরাতে পারেনি। সারা রাত সে বিভার জন্য ঘুমোতে পারেনি। এই মেয়ে শুরুতে গুটুসুটি মেরে এক কোনায় শুয়ে থাকলেও ঘুমানোর পর সারা বিছানা জুড়ে গড়াগড়ি খেয়েছে। একবার সাফায়েতের ওপর হাত উঠিয়ে দিয়েছে তো আরেকবার পা। তাকে সামলাতে সামলাতে সাফায়েতের আর ঘুমোনো হয়নি। হিসেব মতো আজকের সকালটা সাফায়েতের সবচেয়ে বিরক্তকর এক সকাল হওয়ার কথা, কিন্তু সাফায়েতের বিরক্ত লাগছে না, বরঞ্চ মনে হচ্ছে আজকের সকালটা প্রতিদিনের থেকে আলাদা, অন্য রকম সুন্দর। এত সুন্দর সকাল এর আগে কখনো আসেনি সাফায়েতের জীবনে। এই যে বিভা তাকে জড়িয়ে ধরে বুকের ওপর ঘুমিয়ে আছে। সাফায়েতের মনের মাঝে অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। বাইরের মানুষের সমাগম বাড়ছে, কিছু একটা হচ্ছে। সাফায়েতকে উঠতে হবে, কিন্তু যদি বিভার ঘুম ভেঙে যায় এই ভয়ে উঠতেও পারছে না। সাফায়েত ধীরে ধীরে বিভার হাত সরায় নিজের ওপর থেকে, তারপর মাথাটা পাশের বালিশে রাখতে নিতেই চোখ খুলে তাকায় বিভা। কিছুক্ষণ তাকিয়ে বোঝার চেষ্টা করে কি হচ্ছে, তারপর নিজের এত কাছে সাফায়েতকে দেখে চমকে গিয়ে সরে যায়। কিছু বলার আগেই সাফায়েত বলে ওঠে, দেখো আমি কিন্তু তোমার কাছে যাইনি, তুমি নিজে থেকে এসছো। বিভা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। ঘুমের ভেতর যে তার নড়াচড়া করার অভ্যেস একথা সে জানে, তাই আর কিচ্ছু বলল না। কে জানে সাফায়েত তাকে কি ভাবছে। বিভার ভাবনার মাঝেই সাফায়েত আবার বলে ওঠে, তুমি গিয়ে আগে ফ্রেশ হয়ে এসো, তারপর আমি যাচ্ছি। সাফায়েতের কথায় বিভা উঠে যায় ওয়াশরুমের দিকে। বিভা উঠে যেতেই সাফায়েত বিছানা গোছানো শুরু করে, তারপর যায় বারান্দায়। বিভা ওয়াশরুম থেকে বের হয় প্রায় মিনিট 20 পরে। ওয়াশরুম দরজা খোলার আওয়াজে রুমে আসে সাফায়েত। বিভার দিকে তাকাতেই থমকে যায় এক মুহূর্তের জন্য। এই মেয়ে ব্লাউজ পেটিকোট পরে শাড়িটা কোনো রকম পেঁচিয়ে রেখেছে নিজের সাথে, ভেজা চুলে গামছা পেঁচিয়ে খোপা করে রেখেছে। বিভার ফর্সা শরীরে সবুজ রঙের শাড়ি বেশ মানিয়েছে। যদিও বিভা শাড়িটা ঠিক করে পরতে পারেনি। সাফায়েত ধীর পায়ে এগিয়ে যায় বিভার দিকে। বিভা সাফায়েতের এমন অদ্ভুত ব্যবহারের কারণ খুঁজে পায় না। সাফায়েত একদম বিভার সামনে গিয়ে থামে। বিভা এদিক ওদিক তাকিয়ে নজর লুকায়, সরে যাবে কিনা ভাবে। বিভার ভাবনার মাঝেই সাফায়েত আরেক পা সামনে এগিয়ে বিভার কাছে চলে যায়। অনেকটাই। হৃৎপিণ্ড ছলকে ওঠে বিভার। কি করতে চাইছে সাফায়েত? অজানা আশঙ্কায় শরীর হিম হয়ে আসে। সাফায়েত কিছুটা ঝুঁকে বিভার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, এই ভোরবেলা গোসল কেন করেছো বিভা? আমি তো কিছু করিনি। লজ্জায় কান গরম হয়ে আসে বিভার। চোখ খিঁচে বন্ধ করে নেয়। সাফায়েতকে বিভা যতটা ভালো ভেবেছিল ততটা ভালো সে নয়। ফুপু তো খুব বলল সাফায়েত নাকি মনের কথা মনেই রাখে, মুখে কিচ্ছু বলে না। এই তার নমুনা। এই ছেলে যে মিচকে শয়তান সে কথা কি ফুপু জানে? বিভাকে ইচ্ছে করে লজ্জা দিচ্ছে। তাদের মধ্যেই কিছু হয়নি এ কথা তারা জানে, কিন্তু বাইরের লোক তো আর জানে না। সাফায়েত এক কদম পিছনে আসে। বিভা আস্তে আস্তে চোখ খুলে সামনে তাকায়। সাফায়েত এখনো তার দিকেই চেয়ে। বিভার তাকানো দেখে বলে, আমি তো তোমায় ছোট ভেবেছিলাম, কিন্তু তুমি তো আমি মুশকিলে ফেলে দিলে বিভা। তোমার জন্য এখন আমাকেও শুধু শুধু এই সকালবেলা গোসল করতে হবে। একমাত্র বউ বলে তোমার কথা আজ মেনে নিলাম, এরপর কিন্তু আর মানবো না বলে দিলাম। আমি গোসলটা সেরে আসি, ততক্ষণে তুমি বরং চুলটা শুকিয়ে নাও। এ কথা বলে মিটিমিটি হেসে ওয়াশরুমে ঢুকে যায় সাফায়েত। বিভা চেয়ে দেখলো সেই হাসি। লজ্জায় সে পায় না মাটির নিচে ঢুকে যেতে। সাফায়েত মোটেই ভালো ছেলে না। ভালো ছেলেরা এমন অসভ্যের মতো কথা বলে নাকি? বিভার কেমন কেমন লাগছে। ওয়াশরুমের দরজার দিকে আরেকবার তাকিয়ে বারান্দায় যায় কাপড় মেলে দিতে। ভাই, কুসুম দরজায় আলতো করে টোকা দিচ্ছে আর সাফায়েতকে ডাকছে। সাফায়েত তখনও ওয়াশরুম থেকে বের হয়নি। ছেলে হয়েই যে সে এত সময় লাগাচ্ছে, মেয়ে হলে না জানি কত সময় লাগতো। বিভা কাপড় মেলে তখন বিছানায় এসে বসেছে। কুসুমের গলার আওয়াজ শুনে গিয়ে দরজা খুলে দেয়। কুসুম বিভাকে দেখে রুমের ভেতর একটুখানি উঁকি দেয়, তারপর বলে, উঠে গেছো তোমরা? ভাই কোথায়? ওয়াশরুমে। তোমার শাড়ির এই অবস্থা কেন? এমন পেঁচিয়ে রেখেছো কেন? বিভা ইতস্তত কণ্ঠে জবাব দেয়,
আমি পড়তে পারি না। আমি ঠিক করে দিচ্ছি, ভেতরে আসবো? কুসুমের অনুমতি চাওয়াতে বিভা কিছুটা অবাক হয়, তারপর দরজা ছেড়ে এক পাশে দাঁড়ায়। কুসুম ভেতরে ঢুকে দেখে সব ঠিকঠাকই আছে। তারপর বিভাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়। কুসুম সাজাতে না পারলেও শাড়ি পরাতে পারে বেশ ভালো। শাড়ি পরানোটা কুসুম শিখেছে সুরভি আপুর থেকে। বিভা মাথায় কাপড় দিয়ে নিজেকে একবার আয়নায় দেখে নেয়। নিজেকে দেখে তার নতুন বউ বউ লাগছে। কুসুম বিভাকে জিজ্ঞেস করে তার সাথেই বাইরে যাবে নাকি, সাফায়েতের জন্য অপেক্ষা করবে। বিভা কুসুমের সাথে যেতেই রাজি হয়। সে আর লজ্জা পেতে চায় না। দেখা গেল সাফায়েত ওয়াশরুম থেকে বেরিয়ে আবার কিছু বলে বসে। নিচে নামতেই বিভা দেখতে পায় সবাই এদিক ওদিক ছোটাছুটি করছে, বাইরে কিছু করা হচ্ছে। বিভাকে দেখেই হাসনা বেগম এগিয়ে আসে। বিভাকে নিয়ে বসায় সোফাতে। তারপর জিজ্ঞেস করে, হ্যাঁ ফুপু। কোথা থেকে যেন দৌড়ে আসে শিমুল, এসেই বসে যায় বিভার পাশে। গল্প শুরু করে দেয় বিভার সাথে। বিভার শিমুলকে পছন্দ হয়। কেউ তো তার মতো ঠিকঠাক কথা বলে, নয়তো এরা কেমন মেপে মেপে কথা বলে সবাই। হঠাৎ বিন্দুর কথা মনে পড়তেই বিভা কুসুমকে জিজ্ঞেস করে, বিন্দু কোথায়? রাতে তো আর তার সাথে ঘুমিয়েছিলে। কুসুম জানায়, বিন্দু এখনো ঘুমোচ্ছে। বিভা তাকে ডেকে দিতে বলে, নয়তো এই মেয়ে সহজে ঘুম থেকে উঠবে না। সাফায়েত ওয়াশরুম থেকে বেরিয়ে বিভাকে রুমে না দেখে কিছুটা অবাক হয়। এই মেয়ে তো রুমে ছিল, তবে তো তাড়াতাড়ি কোথায় গেল? শাড়িটার যে অবস্থা, ওভাবে নিচে নেমে গেল নাকি? সাফায়েত দ্রুত রুম থেকে বের হয় নিচে যাওয়ার জন্য। নিচে নামতেই দেখে বিভা সবার সাথে গল্প করছে। দূর থেকে কতক্ষণ বিভার দিকে তাকিয়ে থাকে। সবুজ রঙে বিভাকে একটু বেশি সুন্দর লাগছে না, নাকি তার চোখেই কেবল সুন্দর লাগছে? সুরভি তখন উপর থেকে নামছিল। সাফায়াতকে এমন এক দৃষ্টিতে বিভার দিকে তাকিয়ে থাকতে দেখে বিষাদ খেলে যায় তার নয়ন জুড়ে। একটু এগিয়ে মুখে হাসি ফুটিয়ে সাফায়েতকে জিজ্ঞেস করে, এখানে দাঁড়িয়ে আছো কেন সাফায়েত ভাই? সাফায়েত কিছুটা চমকে যায়, তারপর বলে,